যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে আমি মনে করি এবং আমি সম্ভবত সঠিক যে ইরানের জন্য তখন আর পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সদস্য থাকা সম্ভব হবে না। نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা ও মহিমা বর্ণনা করি যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও আশীর্বাদ প্রার্থনা করি, যার মধ্যে রয়েছেন তাদের সর্বশেষ জন বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ শাওয়াল মাসের ৯ তারিখ, ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদে আমার বসার ঘর থেকে আপনাদের অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে ফিরে আসছি যার গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে, তা হল ইরানের বিরুদ্ধে যুদ্ধ। এটি ইরানের বিরুদ্ধে যুদ্ধের ওপর আমাদের তৃতীয় মন্তব্য। আজকের মন্তব্যের শিরোনাম হল ইরানের বিরুদ্ধে যুদ্ধ, পারমাণবিক বিকল্প। আমরা শুরুতে এই মতটি দিয়ে ব্যাখ্যা করতে চাই যে আমরা বিশ্বাস করি এই যুদ্ধ অনেক আগে থেকেই পরিকল্পিত ছিল। আন্তর্জাতিক অঙ্গনে এমন অনেক ঘটনা ঘটেছে যা এই আগে থেকে পরিকল্পিত যুদ্ধের সাথে সম্পৃক্ত। আমেরিকার নতুন সরকার, যা অনেকটা লক্ষ্যহীন বা অনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের মতো এদিক ওদিক এলোমেলোভাবে আঘাত হানছে, তাদের এই খামখেয়ালি আচরণের পেছনে একটি নির্দিষ্ট নকশা ও পরিকল্পনা রয়েছে। বাইডেন থেকে ট্রাম্পের নীতিতে মার্কিন সরকারের এই পরিবর্তন ইরানের এই যুদ্ধের সাথেই জড়িত। বিশেষ করে রাশিয়ার প্রতি একটি নমনীয় দৃষ্টিভঙ্গি রাখা, যাতে রাশিয়ার তেল, গ্যাস এবং সারের সুবিধা পাওয়া যায়। মার্কিন সরকার ইউক্রেন রাশিয়া যুদ্ধকে ইসরায়েলের স্বার্থের পথে বাধা হওয়ার মতো গুরুত্বপূর্ণ মনে করেনি। এরপর ছিল ভেনিজুয়েলার যুদ্ধ। এটি মূলত ভেনিজুয়েলার শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য ছিল না। আমি নিজেও প্রতারিত হয়েছিলাম। হ্যাঁ, পুরো বিশ্বই প্রতারিত হয়েছিল। না, তারা ভেনিজুয়েলার শাসন পরিবর্তন ততটা চায়নি যতটা চেয়েছিল সে দেশের তেলের ওপর নিয়ন্ত্রণ। কারণ তারা জানত ভবিষ্যতে যখন ইরানের সাথে যুদ্ধ শুরু হবে তখন কি হতে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ কেবল আগে থেকেই পরিকল্পিত ছিল না, বরং এর পেছনে একটি মৌলিক উদ্দেশ্য ছিল। আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, ১ নম্বর হল পারমাণবিক হুমকির অপসারণ, অর্থাৎ ইরানকে পারমাণবিক শক্তিতে পরিণত হতে দেওয়া হবে না, এবং ২ নম্বর, যা আরও বেশি গুরুত্বপূর্ণ, তা হল প্যাক্স জুডাইকা বা ইহুদি সাম্রাজ্য প্রতিষ্ঠার এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকের এই তৃতীয় অধিবেশনে আমি যা আগে বলেছি তার আরও বিস্তার ঘটাতে চাই, যাতে আমার ছাত্ররা চিন্তা করতে বাধ্য হয়। সমস্যা হল তাদের মধ্যে অনেকেই এখন চিন্তা করছে এবং তারা প্রবন্ধ লিখছে, বই লিখছে, এবং এই সব লেখা আমার কাছে আসছে। হ্যাঁ, আমার কাছে এমনকি ছোট ইমেল পড়ারও সময় নেই। ছোটগুলো পড়তে পারি, কিন্তু বড় ইমেল বা বড় বই পড়া আমার পক্ষে সম্ভব নয়, তাই আমাকে তাদের হতাশ করতে হয়। তবে এটি একটি ভালো লক্ষণ। এটি একটি চমৎকার সংকেত। এটি বর্তমানের দারুল উলুম ঘরানার শিক্ষা ব্যবস্থার সেই মডেলটির প্রত্যাখ্যান, যেখানে চিন্তা করার সুযোগ কম ছিল। এখন আমাদের মধ্যে অনেক চিন্তাশীল মানুষ তৈরি হচ্ছে। এটি একটি ভালো দিক। আমি আনন্দিত যে আমি যে বীজগুলো বপন করেছিলাম এখন সেগুলোতে ফল আসতে শুরু করেছে। মাশাল্লাহ। এখন ইরান যাতে কখনো পারমাণবিক সশস্ত্র রাষ্ট্রে পরিণত হতে না পারে তা নিশ্চিত করার জন্য আমি বিশ্বাস করি, যদিও আমি আশা করি যে আমি যেন ভুল হই, কিন্তু আমার বিশ্বাস কেবল আকাশ থেকে ইরানের পারমাণবিক কেন্দ্র বা সামরিক সাইটগুলোতে বোমা ফেলাই যথেষ্ট হবে না। আমার সন্দেহ হচ্ছে যে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সৈন্য নামাবে। এ কারণেই এত বিশাল সংখ্যক সৈন্য নিয়ে জাহাজগুলো ইরানের দিকে অগ্রসর হচ্ছে। ইরানকে শ্বাসরোধ করে আত্মসমর্পণে বাধ্য করার জন্য এই স্থল অভিযানের পাশাপাশি আমি মনে করি, আমি আবারও বলছি, আশা করি আমি ভুল, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা মারার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে। তারা এটি করবে যাতে মাটির নিচে পুঁতে রাখা পারমাণবিক জ্বালানি আর কখনো উদ্ধার করা না যায়। যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে আমি মনে করি এবং আমি নিশ্চিত যে আমি সঠিক, ইরানের পক্ষে তখন আর পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য থাকা অসম্ভব হয়ে পড়বে, এবং ইরান তখন পারমাণবিক সশস্ত্র রাষ্ট্র হওয়ার পথে অগ্রসর হবে। আমরা গত ১৫ বছর বা তারও বেশি সময় ধরে ইরানকে এই কথা বলে আসছি, কিন্তু তারা আমাদের কথা শোনেনি। তারা সবসময় সেই ফতোয়া নিয়ে স্বস্তিতে ছিল, যা আমি বিশ্বাস করি ইমাম খোমেনি রাহিমাহুল্লাহ দিয়েছিলেন। আমরা সেই ফতোয়ার প্রতি সম্মান জানাই। এই ফতোয়াটি অনেক নৈতিক সততা প্রকাশ করে। আমরা ফতোয়াটিকে মোটেও তুচ্ছ জ্ঞান করি না। এটি একটি উচ্চ নৈতিক মান প্রকাশ করে।
কিন্তু আমরা কুরআনের দিকে এবং সূরা আল আনফালের দিকে তাকাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। অর্থাৎ তোমরা তোমাদের সাধ্যমতো শক্তি ও ঘোড়া প্রস্তুত করো, যা দিয়ে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদের আতঙ্কিত করতে পারবে। অর্থাৎ আপনাকে সর্বোচ্চ শক্তি অর্জন করতে হবে, যাতে আপনার শক্তি একটি প্রতিরোধক হিসেবে কাজ করে, আক্রমণকারী হিসেবে নয়। অন্যকে চ্যালেঞ্জ জানানো বা হুমকি দেওয়ার জন্য নয়, মোটেই না। আপনি নিজেকে রক্ষা করার জন্য, শত্রুকে নিবৃত্ত করার জন্য পারমাণবিক শক্তি অর্জন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক শক্তি, কিন্তু কেউ তাদের সমালোচনা করে বলে মনে হয় না। রাশিয়া একটি পারমাণবিক শক্তি, চীন একটি পারমাণবিক শক্তি। রাশিয়া বা চীনকে কেউ পারমাণবিক শক্তি হওয়ার জন্য সমালোচনা করে না। ফ্রান্স পারমাণবিক শক্তি, ব্রিটেন পারমাণবিক শক্তি, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়াও পারমাণবিক শক্তি। কেউ তাদের সমালোচনা করে না, অবশ্য উত্তর কোরিয়া বাদে, কারণ তারা সামলাতে পারে না। কিন্তু কেউ ভারতকে পারমাণবিক শক্তি হিসেবে সমালোচনা করে না, পাকিস্তানকেও না। তাহলে কেন আপনারা আপনাদের সমস্ত সমালোচনা আর আপত্তি কেবল ইরানের বিরুদ্ধেই জমিয়ে রেখেছেন? না, এর কোনো মানে হয় না। এবং যারা ইরানের বিরোধিতা করছে, তাদের নিয়ে ইরানের বিচলিত হবার কোনো প্রয়োজন নেই। আমি আশা করি এবং প্রার্থনা করি যে শুভবুদ্ধির উদয় হবে এবং আগামী দিনগুলোতে ইরান কুরআনের এই ব্যাখ্যা বা বিশ্লেষণটি গ্রহণ করবে। যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার নাও করা হয়, তবুও ইরানের জন্য এই চুক্তি থেকে বেরিয়ে আসার যথেষ্ট যৌক্তিক কারণ ইতিমধ্যে তৈরি হয়েছে। কিন্তু যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, তখন ইরানি জনগণ তাদের সরকার এবং তাদের রাহবারের কাছে বারবার দাবি তুলতে থাকবে। তখন সরকারের কিছু করার থাকবে না, তাদের এই দাবি মেনে নিতেই হবে, কারণ এটাই হবে সাধারণ ইরানিদের চাওয়া। যদি ইরানের বিরুদ্ধে কখনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, তবে ইরান স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র অপ্রসারণ চুক্তি থেকে বেরিয়ে আসবে এবং এর জন্য দায়ী থাকবেন ট্রাম্প। ইরান কি পারমাণবিক কেন্দ্র বা এসব ছাড়াই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে? উত্তর হল, বিশ্বে তাদের বন্ধু আছে, এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই। বিশ্বে তাদের বন্ধু আছে, এটুকুই যথেষ্ট। এখন কথা হল, যদি ইরানে কোনো স্থল অভিযান বা আক্রমণ চালানো হয়, তবে মার্কিন সৈন্যরা মারা যাবে। ট্রাম্প এবং মার্কিন সরকার বর্তমানে যে সামরিক কৌশল অবলম্বন করছে, তাকে বলা হয় হিট অ্যান্ড রান। কিন্তু এই কৌশলের জন্য আপনাকে সেখানে খুব অল্প সময়ের জন্য থাকতে হয় এবং কাজ শেষ করে উড়ে চলে যেতে হয়। কিন্তু হরমুজ প্রণালীর কোনো দ্বীপের নিয়ন্ত্রণ নিতে হলে স্থল অভিযান ছাড়া সম্ভব নয়, এবং সেই নিয়ন্ত্রণ ধরে রাখতে হলে সেখানে সেনাদের অবস্থান করতে হবে। আর এর মানেই হল জীবনের ঝুঁকি। সেখানে প্রচুর আমেরিকান মারা যাবে। তখন আমেরিকানরা নিজেদের প্রশ্ন করতে শুরু করবে, আমরা কেন ইসরায়েলের জন্য মরছি? যুক্তরাষ্ট্রে ট্রাম্প এবং তার সরকারের বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি হবে। আমরা ইতিমধ্যেই সেই প্রতিক্রিয়ার শুরুটা দেখতে পাচ্ছি। তাই হরমুজ প্রণালীর দ্বীপগুলোতে স্থল অভিযান চালানো আমেরিকার জন্য অভ্যন্তরীণভাবে অনেক বড় মূল্য দিতে হবে। এছাড়া এমন এক লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে যে ইরান হয়তো মার্কিন বাহিনীকে এমন ভয়াবহ শিক্ষা বা ক্ষয়ক্ষতি উপহার দেবে, যা আমেরিকার সেই অজেয় থাকার দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দেবে। আমরা এমন এক ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি যা অত্যন্ত বিপজ্জনক। আমরা দেখতে পাচ্ছি বর্তমানের এই খামখেয়ালি আনগাইডেড মিসাইল সদৃশ মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই নিজের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ আমার আরও কিছু বিষয় নিয়ে আলোচনার আছে। আমি আমার শেষ মন্তব্যে যেমনটা বলেছি, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ যদি প্যাক্স জুরাইকা, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। সহি বুখারী ও সহি মুসলিমে এই হাদিস রয়েছে। তিনি বলেছেন যে ফোরাত নদী থেকে একটি সোনার পাহাড় উন্মোচিত হবে। সোনা একটি ধাতু, এটি তরল নয়। আর পাহাড় হলো এমন কিছু যা আকাশের দিকে উঁচু হয়ে থাকে, এমন কিছু নয় যা আপনি হাতগাড়িতে করে নিয়ে যাবেন। তো ফোরাত নদী থেকে একটি সোনার পাহাড় বেরিয়ে আসবে। তিনি আরও বলেন যে মানুষ সেই সোনার জন্য লড়াই করবে এবং প্রতি ১০০ জন যোদ্ধার মধ্যে ৯৯ জনই মারা যাবে। আর লড়াইরত প্রত্যেকেই ভাববে, আমিই হয়তো সেই ব্যক্তি যে বেঁচে ফিরবে। কিন্তু মুমিনদের জন্য নির্দেশ হল তারা যেন সেই সোনা স্পর্শ না করে। বহু বছর আগে, আমি জানি না ঠিক কত বছর, ২০, ৩০ বা ৪০ বছর আগে হবে, আমি এই হাদিসের একটি ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু বরাবরের মতোই কেউ তাতে কান দেয়নি। ইসলামী পণ্ডিত সমাজ আমাকে কেবল উপেক্ষাই করে গেছে। আমি বিশ্বাস করি আমার মৃত্যু পর্যন্ত তারা এটাই করে যাবে, তারা বদলাবে না। আমি এই হাদিসের ব্যাখ্যায় বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বর্ণের পাহাড়ের কথা বলেছিলেন,
তিনি আসলে তেলের এক বিশাল ভাণ্ডারের কথা বুঝিয়েছিলেন, যা একদিন স্বর্ণের পাহাড়ের মতোই কাজ করবে। সবাই জানে এটি আমার দেওয়া ব্যাখ্যা, আর কেউ এই হাদিসের এমন ব্যাখ্যা দেয়নি। এতদিন ধরে আমার এই ব্যাখ্যাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। আমি বলেছিলাম যে এই ভবিষ্যৎবাণীটি তখন সত্য হয়েছিল যখন ১৯৭৩ সালে ইসরায়েল ও আরবদের মধ্যে যুদ্ধ বাধে। সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন, তিনি একজন ভালো মানুষ ছিলেন, যিনি জীবনের শেষ দিকে সঠিক পথে এসেছিলেন। তিনি আমেরিকার ওপর তেল অবরোধ আরোপ করেছিলেন। তখন তেলের দাম ব্যারেল প্রতি $3 থেকে $12 উঠে গিয়েছিল, অর্থাৎ 400% বৃদ্ধি পেয়েছিল। যুদ্ধ শুরু হওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র জানত যে এমনটা ঘটতে যাচ্ছে, এবং তারা চেয়েছিল যেন এটি ঘটে, কারণ যুদ্ধের 2 বছর আগে থেকেই মার্কিন ডলার বিপদে ছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস দ্য গল ইসলামের সব মুফতিদের চেয়েও বেশি দূরদর্শিতা দেখিয়েছিলেন। তিনি ১৯৬৬ সালে ফ্রান্সের জাতীয় পরিষদে দাঁড়িয়ে ব্রেটন উডস চুক্তি এবং IMF-এর কড়া সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন এটি চরম অন্যায্য এবং এটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্র ও ডলারের পক্ষ নিচ্ছে। তিনি এই মুদ্রা ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছিলেন। IMF-এর তখন একটি নিয়ম ছিল যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক চাইলে $35 বিনিময়ে 1 আউন্স সোনা তুলে নিতে পারবে, কিন্তু কেউ তা করত না। দ্য গল বললেন, আমার সোনা চাই। ফরাসি সরকার ওয়াশিংটনে ডলার পাঠিয়ে সোনা দাবি করা শুরু করল। তখন তারা আমেরিকা দ্য গলের ওপর চড়াও হলো যেন সরকার পরিবর্তন করা যায়, এবং তারা সফলও হয়েছিল। দ্য গল পদত্যাগ করেন, কিন্তু নতুন ফরাসি সরকারও একই নীতি বজায় রাখল, এবং ১৯৭১ সাল নাগাদ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালো যখন ফ্রান্স প্রায় $3 বিলিয়ন মূল্যের সোনা দাবি করে বসল। এতে প্রেসিডেন্ট নিক্সন ঘাবড়ে গেলেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক প্রতারণা করেছিল যার জন্য সাধারণ মানুষ হলে জেলে যেত। তারা তাদের গচ্ছিত সোনার তুলনায় অনেক বেশি ডলার ছাপিয়ে ফেলেছিল। একেই বলে জালিয়াতি। কিন্তু সরকার যখন জালিয়াতি করে তখন তাদের জেলে পাঠাবে কে? তো যখন ১৯৭১ সালে ফ্রান্স তাদের $3 বিলিয়ন বিনিময়ে সোনা চাইল, নিক্সন বরাবরের মতো সপ্তাহান্ত কাটাতে ক্যাম্প ডেভিডে গেলেন এবং ঘোষণা করলেন, আমরা কথা দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমাদের কথা রাখার কোনো প্রয়োজন নেই। এটাই আধুনিক পশ্চিমা সভ্যতা। আল্লাহ কোরআনে বলেছেন, যখন তোমরা কথা দাও তখন সেই কথা রক্ষা করো। রাশিয়া যখন কথা দেয় তারা তা রাখে। কিন্তু নিক্সন বললেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের দায়বদ্ধতা ছিল যে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে $35 1 আউন্স সোনা দেব, কিন্তু আমরা আর তা করছি না। উত্তর হল, কেউ আপনাকে থামাতে পারবে না, কেউ ঝগড়া করতে পারবে না, কারণ তখন আমেরিকাই বিশ্ব শাসন করছে। ১৯৭১ সালের পর থেকে যখন আমেরিকা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ডলারের বিনিময়ে স্বর্ণ দেওয়ার প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়াল, তখন মার্কিন ডলার এক অনিশ্চিত অবস্থায় পড়ে যায়। এটা যে কোনো সময় ধসে পড়তে পারত। এই বিষয়গুলো কি দারুল উলুমের ছাত্রদের শেখানো হচ্ছে? তো তখন উপায় কি ছিল? ঠিক তখনই হেনরি কিসিঞ্জার তার ঝুলি থেকে এক অত্যন্ত ধূর্ত আর শয়তানি বুদ্ধি বের করলেন। ১৯৭১-এর 2 বছর পর যুদ্ধ হল, আর যখন তেলের দাম ব্যারেল প্রতি $3 থেকে $12 উঠে গেল, তখন নিক্সন সৌদি আরবের ফয়সালের কাছে গেলেন। ফয়সালের মাথায় তখন খুব একটা বুদ্ধি ছিল না। নিক্সন তাকে বললেন, তুমি আগের চেয়ে 4 গুণ বেশি টাকা পাচ্ছ। তেলের দাম $12 আর স্বর্ণের দাম $40 থেকে $160 ওঠায় তোমার আয় 400% বেড়েছে। এরপর নিক্সন ফয়সালকে যা বললেন তা ছিল মোক্ষম। তুমি যদি আমার কথা শোনো তবে এর চেয়েও অনেক বেশি পাবে। তুমি শুধু ধনী থেকে আরও ধনী হতে থাকবে। বিনিময়ে তোমাকে শুধু একটা কাজই করতে হবে, যার বদলে আমরা তোমার নিরাপত্তার গ্যারেন্টি দেব, আর তা হলো তোমাকে তোমার তেল শুধুমাত্র মার্কিন ডলারে বিক্রি করতে হবে। আপনি যদি এতে রাজি হন তবে ডলারের একটা চিরস্থায়ী চাহিদা তৈরি হবে এবং ডলারের মান আকাশচুম্বী হবে। আর এটা ছিল হারাম। হ্যাঁ, এটা পুরোপুরি হারাম ছিল, কিন্তু ফয়সাল সেই ফাঁদে পা দিলেন। এভাবেই পেট্রোডলারের জন্ম হল। এখন আমরা ওই হাদিসটির দ্বিতীয় একটি দিক দেখতে পাচ্ছি। পেট্রোডলার ব্যবস্থা টিকিয়ে রাখার লড়াইটা একদিকে ব্রিক্স এর উত্থানের মাধ্যমে এক পথে এগোচ্ছে, অন্যদিকে ইরান যুদ্ধের মাধ্যমে এখন আরেকটি পথ খুলে গেছে, যা আমি কখনো কল্পনাও করিনি। আশা করি আমি ভুল প্রমাণিত হব, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমেরিকা আর ইসরায়েল চাইছে উপসাগরীয় অঞ্চলের সমস্ত তেল স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাক। তারা চায় সৌদি আরবের তেল রপ্তানি করার ক্ষমতা, কুয়েত, কাতার আর তাদের গ্যাস এবং সংযুক্ত আরব আমিরাতের সক্ষমতা যেন ধ্বংস হয়ে যায়। উপসাগরীয় দেশগুলোর কেউ যেন আর তেল রপ্তানি না করতে পারে, কারণ তাদের সব স্থাপনা তখন ধোঁয়ায় মিশে যাবে। কিন্তু এগুলো
ধ্বংস করবে কে? আমেরিকা নিজে সেটা করতে পারবে না, ইসরায়েলও করতে পারবে না, কারণ ওপর দিয়ে তারা তো আপনাদের বন্ধু। সৌদি আরব আর ইসরায়েল তো এখন শুধু বন্ধু নয়, যেন আপন বোন। কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, যিনি খুব চমৎকার অন্তর্দৃষ্টি দেখাচ্ছেন, তার ভাষায় আমেরিকা আসলে আরব রাষ্ট্রগুলোকে ফুসলিয়ে বিপদে ফেলছে। তারা বাইরে আরবদের বন্ধু সাজছে, কিন্তু ভেতরে তাদের পিঠে ছুরি মারছে। তারা চায় তেল থেকে আরবদের উপার্জনের ক্ষমতা ধ্বংস করতে, আর তারা চায় কাজটা ইরানকে দিয়ে করাতে। তারা ইরানকে যত বেশি শাস্তি দেবে, ইরানকে যত বেশি কোণঠাসা করবে, ইরান তত বেশি কড়া প্রতিক্রিয়া দেখাবে। আর এর ফলেই ইরান হয়তো উপসাগরীয় অঞ্চল আর সৌদি আরবের সব তেলের খনি ও স্থাপনা ধ্বংস করে দেবে। জানি না আমার এই ভাবনা ঠিক না ভুল, আমি শুধু আপনাদের সাথে আমার চিন্তা শেয়ার করছি। সামনের 1 বা 2 সপ্তাহের মধ্যেই আমরা বুঝতে পারব আমি ঠিক না ভুল। যদি এটাই পরিকল্পনা হয় আর ইরানে যদি পদাতিক সৈন্য দিয়ে হামলা চালানো হয়, তবে ইরানও পাল্টা আঘাত হানবে। ইরানের হাতে পর্যাপ্ত অস্ত্র আছে, আর যদি কমও পড়ে তবে এমন বন্ধু আছে যারা ইরানকে আরও শক্তিশালী অস্ত্র সরবরাহ করবে। ইরানের অস্ত্রের কোনো অভাব হবে না। ইরান যদি তেলের স্থাপনাগুলো ধ্বংস করতে এবং হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দিতে সফল হয়, তবে বিশ্বের তেলের অর্থনীতি পুরোপুরি বদলে যাবে। আরবদের সেই অগাধ সম্পদ আর থাকবে না। সম্পদ হারিয়ে ফেললে তাদের নামমাত্র যে স্বাধীনতাটুকু আছে তাও ধুলোয় মিশে যাবে। তারা আজকের ফিলিস্তিনিদের মতো দাসে পরিণত হবে, আর এটাই ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে। ইসরায়েলকে তাওরাতের কথা পূর্ণ করতে হবে। তাওরাতের বর্ণনা অনুযায়ী প্যাক্স জুডাইকা অর্জন করতে হলে ইসরায়েলকে একটি শাসক রাষ্ট্রে পরিণত হতে হবে। আর তার জন্য যদি তেলের নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে, তবে আপনি গোটা বিশ্বকে হাতের মুঠোয় রাখতে পারবেন। এই কারণেই তারা রাশিয়ার তেল পুরোপুরি বন্ধ করতে চায় না এবং ভেনেজুয়েলার তেল দখল করতে চায়। কারণ আরব আর ইরানের তেল যখন থাকবে না, তখনই দেশগুলোই তেলের দাম নাগালের মধ্যে রাখতে সাহায্য করবে। আমেরিকা নিজেও তেলের বড় উৎপাদক, তাই এই যুদ্ধের শেষে তারা বিশ্বের জ্বালানি শক্তির ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়ে বেরিয়ে আসবে। এই কারণেই তারা রাশিয়ার সাথে একটি নমনীয় সম্পর্ক রাখছে। তবে রাশিয়া এখন আর অবুঝ শিশু নয়, তারা সব বোঝে। তাওরাতের মানচিত্র অনুযায়ী ইসরায়েলের সীমানা হল মিশরের নীলনদ থেকে শুরু করে ফোরাত নদী পর্যন্ত, যেখানে সব তেল অবস্থিত। এটি যদি পবিত্র ভূমির সীমানা হয়, তবে ইসরায়েল সরাসরি সেখানে হামলা চালিয়ে দখল না করা পর্যন্ত প্যাক্স জুডাইকা সফল হবে না। সরাসরি দখলের আগে আপনি পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু চূড়ান্ত লক্ষ্য হল সরাসরি শাসন। আরবদের তেলের স্থাপনা ধ্বংস করে তাদের আবার তেলের আগের যুগের মতো দারিদ্র্যের মধ্যে ঠেলে দেওয়াটা ইসরায়েলের এজেন্ডা পূরণে সহায়ক হবে। আমার মনে হয় আজকের জন্য এটুকুই যথেষ্ট। কেউ সমালোচনা করছেন আমি বেশিক্ষণ কথা বলি, আবার কেউ বলছেন আমি যথেষ্ট বলছি না। আগামী অধিবেশনে আমরা ইরান যুদ্ধের পরিস্থিতি নিয়ে আরও আলোচনা করব। তবে আমাদের আরেকটি জরুরি বিষয় নিয়ে কথা বলতে হবে, আর তা হলো এই যুদ্ধের উস্কানিতে মুসলিম উম্মার ভেতরে সুন্নি শিয়া গৃহযুদ্ধের আশঙ্কা। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সেই ফিতনা থেকে রক্ষা করেন। ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।